আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক ও শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি মুহূর্তে কোনো না কোনো সময়, অর্থাৎ প্রতিদিন না, প্রতি ঘন্টায় না, প্রতি মুহূর্তেই নাটকীয় ঘটনা ঘটে চলছে, আমরা দেখতে পাচ্ছি। মানে ন্যাচারালি, কৃত্রিম ভাবে এমন কিছু ঘটনা ঘটতেছে যে বাংলাদেশের রাজনীতির পুরো ঘটনা, বর্ণনা, রহস্য এবং পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন শিরোনাম দিব যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, সকালে যদি আমরা সেটা ডিক্লেয়ার দিয়ে থাকি, দেখা গেছে বিকেলে সেই নতুন এমন কিছু ঘটেছে সেটা বলা জরুরি হয়ে যায়। তেমনি প্রতি মুহূর্তেই এখন এই ঘটনা ঘটে চলছে। আপনাদের আজকে আমরা যে কথাগুলো বলবো আপনারা অনেকেই জানেন, কেউ কেউ হয়তো জানেন না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ইউনূস যে কোনো সময় পালিয়ে যেতে পারে, যে কোনো সময় তার সরকার পালিয়ে যেতে পারে। হ্যাঁ, আমিও মনে করি পালিয়ে যেতে পারে। সেটা তারেক রহমানও যদি দেশে থাকতো যে কোনো সময় পালিয়ে যেত। এই জন্যই তো তারেক রহমানকে আসতে দিচ্ছে না। এই জন্যই তারা তারেক রহমানকে আসতে দিচ্ছে না। কারণ তারেক রহমান আসলেও তাদের পালিয়ে যেতে হবে। বাংলাদেশের যে জনপ্রিয়তা, তার যে বৃহত্তর দল, সে জনপ্রিয়তার কাছে ইউনূস টিকবে না। আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা, মানে তারা, বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল, এনজিওগ্রাম সব ইউনূসকে বাইন তালাক দিল, এই সরকার 72 ঘন্টা টিকবে না, 72 ঘন্টা টিকবে না, কোনো কোনো সময় বলতে পারি যে 24 ঘন্টা টিকবে না। কারণ যখন তারা বলবে এই সরকারকে তারা তালাক দিল, তখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেমে যাবে। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কে কে ঠেকে রেখেছে? জামাত, ওয়াকার না বিএনপি? আদতে বিএনপি। বিএনপি এই এনজিওগ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে, ওয়াকারকে সাপোর্ট দিচ্ছে, বিএনপি জামাতকে সাপোর্ট দিচ্ছে বলেই এত মব সন্ত্রাস হচ্ছে। কারণ বিএনপি যখন তালাক দিবে না, এই মব সন্ত্রাস করার সাহস তারা পাবে না, তখন সাথে সাথে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। আর তখন ইউনূসকে পালিয়ে যেতে হবে। মানে বিএনপির আন্দোলন করতে হবে না, বিএনপি শুধু বলবে যে তারা এই এনজিওগ্রাম সরকারকে তালাক দিয়েছে, জামাতকে তালাক দিয়েছে। আমি তো বললাম 72 ঘন্টার মধ্যে এই সরকারের পতন ঘটবে। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে। কিন্তু বিএনপি এটা জেনেই এই সমর্থন দিচ্ছে না। কিন্তু মানে এই সরকার, এই তথাকথিত সরকার প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থন প্রত্যাহার করতেছে না। কিন্তু যদি এইভাবে থাকতে থাকে, তারেক রহমান না আসতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে। যে কোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নাই, কিন্তু বিএনপিকে টিকে থাকতে আওয়ামী লীগের দরকার আছে। তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তার প্রমাণ কি জানেন? যে 17 মাসেও তারেক রহমান দেশে ফিরতে পারেনি। 17 মাসে নয়। তিনি কাকে ভয় পান? আবারও বলতেছি, তারেক রহমান আসলে কাকে ভয় পান? তার নিরাপত্তা বিঘ্নিত কে ঘটাবে? যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয় বাংলা স্লোগান দিতে পারে না, যাদের শরীরে, একটা ছেলেকে দেখলাম যার শরীরে চড়া পাখির গোস্ত নেই। চড়া পাখি বুঝেন? চড়া পাখি মানে যেটা আমরা চড়ুই পাখি বলেন, আপনার আমার এলাকায় সেটা চড়া পাখি বলে। চড়ার গোস্ত যার শরীরে নেই, সেটা জয় বাংলা স্লোগান দিলি কে? জয় বাংলা স্লোগান দিলি কে? তার মানে বুঝতে পারছেন তো, যার শরীরে চড়া পাখির গোস্ত নাই, তার কোন রাজনৈতিক ভিত্তি নাই, সেই দেখতেও মনে হয় যে গাঁজাখোর, সেই ছেলেটা এসে জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে, তাড়িয়ে দেয়। মানে এখন জয় বাংলার পক্ষের লোকের, আওয়ামী লীগের পক্ষের লোকের, মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম, মানে ভয়াবহ পরিস্থিতিতে আছে। তাহলে নিশ্চয়ই সেটা কার জন্য মনে করছেন? ওই ছেলের জন্য না। তাহলে এই অবস্থা যদি আওয়ামী লীগের থাকতে, আওয়ামী লীগ তো তারেক রহমানের জন্য নিরাপদ না। যেখানে যার শরীরে চড়া পাখির গোস্ত নাই, তার সামনে জয় বাংলা স্লোগান দিতে এখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে তো বিএনপির সামনে তারা পারবে না। তাহলে তারেক রহমানের বাধা দেওয়ার জন্য তো, বা তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তো আর আওয়ামী লীগ বসেনি, ছাত্রলীগ বসেনি। তাহলে তার নিরাপত্তা কে বিঘ্নিত করতে পারে? কে? নিশ্চয়ই ইউনূস সরকার, নিশ্চয়ই জামাত, নিশ্চয়ই জামাত ইউনূসের মিল্লিজুলি সরকার। এটা আমার কথা না, তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকারকে তারা বিশ্বাস করে না। এটা আমি বলি না, এটা আমরা যখন বলেছি আমাদের গালি দিয়েছেন। আমরা যখন বলেছি জামাত, এটা জামাত, আমরা বলেছি জামাত, বিএনপি এবং
ইউনূসের মিলাজুলা সরকার, তখন আপনারা আমাদের গালি দিয়েছেন। আমরা এই বলেছি যে এই সরকার জামাত চালায়, তখন আরো বেশি গালি দিয়েছেন। কিন্তু এখন কে বলতেছে? জাইমা রহমান বলতেছে এই বিএনপি লোকে আমাদের গালি দিয়েছে, আমাদের বলছে আমরা আওয়ামী লীগের দোষর, আমরা আমরা রয়ের এজেন্ট, আমরা ভারতের দোষর, শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর, এগুলো গালি দিতেন। তো জাইমা রহমানও কি এখন আওয়ামী লীগের দোষর হয়ে গেল, রয়ের এজেন্ট হয়ে গেল? জাইমা রহমানও কি এখন শেখ হাসিনার দোষর হয়ে গেল? এই কথাগুলো তো আমরা বলেছি ভাই, কত না গালাগালি আপনারা করলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কথাগুলোই সত্য, আমরা জনমান করেছি। তারেক রহমানের বাংলাদেশে পদার্পণ করতে না পারার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে আমাদের কথাগুলি সত্য, আমরা যে অনুমানগুলো করেছিলাম সেগুলো প্রতিদিন সত্যে পরিণত হচ্ছে। আপনারা আজকে একটা ভয়াবহ ঘটনা শুনেছেন যে সন্দ্বীপে কারি সম্মেলনে, কারীদের সম্মেলনে, মানে যারা কোরআন পড়ে, কোরআন প্রতিযোগিতায় থাকে, ভালো করে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে। ভাবা যায়, স্বাধীন বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ। আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন? শুনেন নাই, শুনবেন না। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়াটাই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানিদের দখলে। কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আইএসআই এর ঘাঁটি, আইএসআই এর হেড অফিসটা এখন ঢাকাতে বসেছে। কেউ কেউ মনে করে, আমরা বলি না, কেউ কেউ মনে করে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের আইএসআই এর কথায় উঠে আর বসে, তুরস্কের কথায় উঠে আর বসে। আমরা এটা শুনেছি, আমাদের কাছে এরকম মনে হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সুতরাং ওই সন্দ্বীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ, আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা নিয়ে বিস্মিত হইনি। তার চেয়ে বড় প্রমাণ কি, সেই মিটিং এ দেখবেন কালো পাঞ্জাবি পরা এই বড় দাঁড়িয়ালা একটা পাকিস্তানি জঙ্গি ছিল। সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড। তো পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে না তো বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে? এটাই স্বাভাবিক। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ। কিন্তু কেউ কথা বললো না, কেউ প্রতিবাদ করলো না, কোনো মামলা হলো না, কোনো আলোচনাই হলো না। কিন্তু এই কাজটা যদি ইসকন করতো, ভারত জিন্দাবাদ বলতো, তাইলে এতক্ষণ দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রোহ, তার ইসকনের যত লোকজন আছে তাদের ধরতো আর পেটাইতো। কিন্তু এখন তো ওই কারীদের ধরতেছে আর পেটাচ্ছে না, এখন তো কারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, এখন যারা ওই সম্মেলন আয়োজন করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না, এখন কেন তাদের ধরে কেউ পেটায় না? কারণ বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানি রাজত্ব চলতেছে, তাই তাকে কেউ ধরবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়ে নিয়েছে, তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দিবে না। আরেকটা হাস্যকর খবর নেই, এই যে আমি যাকে আদর করে বলি গণরিয়া অধিকার পরিষদ, আপনারা যাকে জানেন গণ অধিকার পরিষদ, সেই গণরিয়া পরিষদের এক নেতা বলেছে, তার নাম হচ্ছে রাশেদ, আবার খানও লাগায়, তিনি বলেছেন যে হাসিনার জন্য কথা বলার মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। মানে কিরকম হাস্যকর একটা বক্তব্য। শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য হারিকেন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। আসলে কি তাই? আমরা একটু খোঁজ নিয়ে দেখি কি হয়। হাসিনার পক্ষে কথা বলার যদি লোক না পাওয়া যায়, মিস্টার রাশেদ, আপনি যে পার্টি করেন গণরিয়া অধিকার পরিষদ, আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের যত লোক আছে, সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার রাশেদ, সারা বাংলাদেশে তোমার গণরিয়া অধিকার পরিষদে জামালপুরের ধরো মাদারগঞ্জ একটা উপজেলা, ধরো সরিষাবাড়ির একটা উপজেলা, সেই উপজেলার একটা ওয়ার্ডের যত লোক আছে, সারা বাংলাদেশে তোমাদের এই গণরিয়া অধিকার পার্টির এত লোক হবে। আর আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য নাকি হারিকেন দেও কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না, তো টিভি চ্যানেলে আমাদের নিষিদ্ধ করছে কেন? টিভি চ্যানেলে একটা মুক্তিযুদ্ধের পক্ষের লোককে কথা বলতে দাও না। আচ্ছা, ওটাও বাদ দিলাম, আবার আসি শক্তির কথা। তোমরা যে মব সন্ত্রাস কায়েম করেছো, এই মব যখন তোমাদের উপরে পাল্টা মব হবে, তখন তোমাদের হারিকেন তো দূরের কথা, হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে?
তোমাদের তো যে সমুদ্রে যে জাহাজ থাকে না, জাহাজে যে লাইট থাকে ওটাই তো খুঁজে পাওয়া যাবে তোমাদের, আর কিন্তু দূরের কথা। তোমাদের তো ওই সমুদ্রে যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয়, ওই লাইট দিয়েও তো তোমার খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? নিশ্চিত পাওয়া যাবে না। কোনোদিনই তোমার আর খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে। শেখ হাসিনার জন্য যদি হারিকেন দিয়ে কথা বলার লোক না পাওয়া যায়, তাহলে 1 লাখ আর্মি রেজিস্ট্রেসি পাওয়ারতে মাঠে রাখছো কেন? তুই সরাও না রে বাবা। তোমার মতো রাশেদের, তোমার ভিপি নুরের, তোমার গণরিয়া পরিষদের পাহারা দিতে আর্মি লাগে, জামাতের লোকের পাহারা দিতে 1.5 লাখ পুলিশ লাগে, 35,000 নেভি লাগে, এবং তোমাদের নিজস্ব মব সন্ত্রাসের বাহিনী আছে। আবার শুনলাম তোমরা নাকি 15-20 হাজার জঙ্গি ট্রেনিং দিয়েছ। শেখ হাসিনার জন্য কথা বলার লোক পাওয়া যায় না, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তুলে নাও। শুধু আর্মি তো রাখো নাই, সেই আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সেই আর্মিটাকে তুলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দেখো তোমাদের খুঁজে পাওয়া যায় কিনা। তোমাদের খুঁজে পাওয়া যাবে? একটু পাওয়া যাবে না। তারপরে তিনি বলেছেন যে হাসানুল হক নাকি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, কারণ তিনি জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বলেছেন। জুলাই সন্ত্রাসী আন্দোলন তো তথাকথিতই, তথাকথিতই। এই 1.5 লাখ পুলিশ আর 1 লাখ আর্মি যদি ব্যারাকে ফিরে যায়, তোমাদের এই উৎস যখন তখন যে কোনো মুহূর্তে পালা যাবে। আমরা জানি তোমরা নিজেরা পালায় যাওয়ার জন্য প্রস্তুত আছো। যে দেশে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করা হয়, সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্রোহ হয় না, সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না, মুক্তিযুদ্ধকে গালাই দিলে কিছু হয় না, বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বললো সেটা রাষ্ট্রদ্রোহ হয় না। আর জুলাইকে তথাকথিত বললে, এই সন্ত্রাসীদের, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহ হবে। যে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে, এবং এটা নিয়ে যাচ্ছে। এই ইউনূস জামাত পরিকল্পিত ভাবে আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু কতদিন এইভাবে চলবে? খুব বেশি দিন তার চলবে না, চলতে পারে না, চলতে দিবেও না জনগণ। বাংলাদেশের জনগণ তো বোকা না। কালের কণ্ঠে সংবাদটি প্রকাশিত হয়েছে। শিরোনাম হচ্ছে, দেশটাকে তরুণদের হাতে ছেড়ে দিতে চাই। এই কথাটি বলেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে, মানে আজকে বিকেলে খুলনায় এক সমাবেশে তিনি এই কথা বলেছেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা প্রস্তুত হও দেশ পরিচালনার জন্য, চাকরির জন্য নয়। কিভাবে দেশ চালাবে সেই প্রস্তুতি নাও। গত 15-16 মাস ধরেই তো আমরা দেখেছি তরুণরা কেমন দেশ চালায়, কেমন সরকার চালায়, কেমন প্রশাসন চালায়, মন্ত্রণালয়ের দায়িত্ব কেমন করে পালন করে। এবং তরুণদের নিয়ে গত কয়েক মাস যাবৎ যেসব সমালোচনা, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি, এসব নিয়ে যেভাবে সংবাদ আসছে, বিভিন্ন মাধ্যমে এসেছে, এবং জনশ্রুতি যা শুনি তাতে আসলে ভয় পাই। কেন শফিকুর রহমান জামাতের আমির খুলনার এই সমাবেশে তরুণদের হাতে দেশটাকে ছেড়ে দিতে চাইলেন, এটি নিয়ে আমার মধ্যে আরো কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এক হচ্ছে যে 2020 সাল থেকে তিনি জামাতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং কয়েকদিন আগে তিনি আবার তৃতীয়বারের মতো, মানে হ্যাট্রিক করেছেন তিনি আমির হিসাবে। একটা জামাতে ইসলামীর মতো একটা দলের, মানে এটি তো খুব বড় দল নয়, এটি একটি বিকাশমান দল বলতে পারি, এরকম একটি দলের আমিরের পদ যিনি ছাড়েন না, 9 বছর নিজের হাতে, মানে নির্বাচিত হয়েছেন, তাই কুক্ষিগত শব্দটি ব্যবহার করলাম না, তিনি নিজের হাতে রাখেন, সেই তিনি যে আমির, তার দলে আমির হিসাবে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে তরুণদের উপহার দিতে পারলেন না। এইবারও তিনি দেশটাকে, মানে পুরো বাংলাদেশটাকে তরুণদের হাতে ছেড়ে দিতে চান। তা আমার মনে প্রশ্ন জাগলো, এটি কি শুধু কথার কথা, না আসলেই এটি জামাত আমিরের প্রতিশ্রুতি, এবং তিনি বিশ্বাস করেন যে দেশটা তরুণদের হাতে ছেড়ে দিলে দেশটা ভালো চলবে? কারণ ওই যে বললাম, দলটা তিনি ছাড়লেন না, লোকে তাকে, অনেকে জিন্দাউলি বলে, আমি আমার অনেক কন্টেন্টে বলেছি পক্ককেশ নেতা, মানে সব চুল পেকে গেছে তার। যাক, তিনি দীর্ঘায়ু হন সেই দোয়া করি। কিন্তু প্রবীণের ক্ষেত্রে যে অর্থটি আমরা বুঝি, সেই জায়গায় তিনি আছেন।
তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন, কোনো আপত্তি নেই আমার। দেশটাও চালাবে তরুণরা, আজকে না চালাক একদিন চালাবে, কিন্তু সেই তরুণদের তো তৈরি করতে হবে। সেই তরুণদের তৈরি করবার কাজটি শফিকুর রহমান সাহেবরা কতটা করছেন বা কতটা করতে চান বা কতটা চিন্তা করেন, নাকি আসলে সামনে যে ভোট, যদি ভোট হয়, সেই ভোটে দেশের তরুণ ভোটার যারা অতীতে নির্বাচনে ভোট দিতে পারেনি বা এবার যারা নতুন ভোটার হয়েছে, তাদের ভোটগুলো নিজেদের বাক্সে টানবার জন্য জাস্ট পলিটিক্যাল একটা প্রচারণা মাত্র। যদি এটি হয়, তাহলে তিনি যে দেশটাকে তরুণদের হাতে ছেড়ে দিতে চান, এটি তার মনের কথা নয়, এটি তার প্রতিশ্রুতি নয়, এটি তার বিশ্বাস নয়। যিনি নিজের একটি ছোট্ট দলের দায়িত্ব, শীর্ষ পদ তরুণদের কাছে ছাড়েন না, উন্মুক্ত করেন না, তাদেরকে বিকশিত হওয়ার সুযোগ দেন না, তিনি দেশটাকে ছেড়ে দেবেন। এটি যদি সত্যি হয়, তাহলে বলবো এই দেশটাকে তিনি ওন করেন না। অনেক বড় অভিযোগ, কিন্তু আমি ক্ষমা চাই এই ধরনের স্পর্ধা দেখানোর জন্য, কিন্তু তার কথার প্রেক্ষিতে আমি এই কথাটা বললাম। এবং তিনি যে বলছেন প্রস্তুত হও দেশ পরিচালনার জন্য, প্রস্তুত তো করতে হয় তরুণ প্রজন্মকে। এরাই তো আগামীর ভবিষ্যৎ, এটাই তো আমরা জানি, এটাই তো আমরা পড়ে এসেছি এতকাল। কিন্তু এখন যে তরুণদের আমরা রাজপথে সক্রিয় দেখি, বিভিন্ন সভা সমাবেশে সক্রিয় দেখি, তাদের মুখ থেকে যে ভাষা বের হয়, তারা যে স্লোগান দেয়, তা শুনে যে কোনো সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ আটকে উঠেন। এটি অস্বীকার করার উপায় নেই। নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন এই যে আমার ভাইয়ের রক্ত লাল, আর্মি আমার ড্যাশ ড্যাশ ড্যাশ, এই যে বলে, মানে উচ্চারণ অযোগ্য শব্দ ব্যবহার করে শিক্ষিত ছেলেরা, শস্ত্রধারী ছেলেরা, তাদের দাড়ি আছে, তাদের ইসলামী লেবাস আছে, শরীরে পায়জামা পাঞ্জাবি আছে, জব্বা আছে, কিন্তু তারা অবলীলায় এই অশ্লীল কথাগুলো উচ্চারণ করে। তারা একবার চিন্তা করে না এতে তাদের বাবা মাদের সামাজিক ভাবমূর্তি কি হয়, এবং তাদের হাতে এই দেশটাকে সঁপে দেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে কিনা, সাহস করবে কিনা তারা, এটি তারা ভাবে না। তারা মনে করে এই ধরনের অশ্রাব্য গালি দিয়েই তারা পার পেয়ে যাবে এবং সবকিছু তারা তাদের হস্তগত করবে। তারা যখন বলে টিনের চালে কাউয়া, বাবার বয়সী দাদার বয়সী একজন নেতাকে নিয়ে যখন তারা এরকম কথা বলে, বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কথা বলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যখন এরকম অশ্রাব্য স্লোগান আমরা দেখেছি, পুরান ঢাকায় যে একটি খুন হলো তারপরে, এখন হয়তো কমেছে, কিন্তু এই তরুণদের হাতে আপনি ছেড়ে দিতে চান। কথাগুলো আমি কেন বললাম এই কারণে, যেই ছেলেগুলোর, যেই ছাত্র নেতাদের বা যেই নেতাদের কথা বলার আদব নেই, যারা ভব্যতা সভ্যতার ধার ধারে না, তারা চালাবে দেশ। তাদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যায়, তাদের হাতে এই দেশ নিরাপদ হতে পারে, এটি আপনার মনে হয়? এই যে 2-3 ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, তাদের পিএসরা যে কাণ্ড করেছে, যেটি এই সরকার, ইউনূস সরকার এখনো পর্যন্ত বিচার করবার সাহস পায় না। টুকটাক দুদক দিয়ে এটা করে সেটা করে, কিন্তু সত্যিকার অর্থে প্রিয় দর্শক, দুঃখ পেয়েই আসলে এই কথাগুলো বললাম। কারণ একটা দেশ ছেলে খেলা নয়, এই দেশকে নিয়ে গভীর ভাবনা থাকতে হবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের, এবং নিজের বেলায় মানব না, অন্যের বেলায় কাঁধে চড়িয়ে দেব, এটিও আসলে মানে কি বলবো, এটি সমালোচনা করার সঠিক ভাষা আমার জানা নেই। যাই হোক, এই সংবাদে আরো কয়েকটি কথা এসেছে। জামাতের আমির বলেছেন, যারা 72-এর সংবিধানের পক্ষে কথা বলেন, তো 72-এর সংবিধানের পক্ষে কারা কথা বলে? আওয়ামী লীগ কথা বলে। তা আওয়ামী লীগ তো এখন দৃশ্যপটে নেই, এখন আছে 72-এর সংবিধানের পক্ষে কথা বলে কিছু বাম দল কথা বলে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথা বলে। তার মানে জামাতের আমির তীরবিদ্ধ করছেন বিএনপিকে। এখন তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন তারা। যারা 72-এর সংবিধানের পক্ষে কথা বলেন, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন না। মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি শুনেছি, কিন্তু এইটাকে কি বলবো, এই শব্দ নিশ্চয়ই বাংলা ভাষায় তৈরি হয়নি। তিনি বলেছেন, যারা দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, দর্শক বুঝুন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির শাসনামলে, এটি আমরা সকলেই জানি, এটি আমরা অনেকেই বলি। বিএনপিকে এই সমালোচনাটুকু আমরা করি, বিএনপি যেন শুধরায়, কিন্তু বিএনপির এক সময়কার ক্ষমতার অংশীদার, বিএনপির দ্বারা প্রশ্রয় পেয়ে অনেক সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছে যেই জামাতে ইসলামী,
তাদের আমির বলছেন যারা দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। তিনি আবার মায়া কান্না কাঁদছেন যে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসছেন না। তার মানে শফিকুর রহমান ভালোবাসেন। তো যদি আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসার দল তাকে নিয়ে আপনি এই ধরনের কথা বলতে পারেন। তার চেয়ারপারসন মৃত্যু শয্যায় বলতে গেলে এই সময়ে আপনার মুখ থেকে এরকম কথা বেরোতে পারে? আপনি একজন প্রবীণ মানুষ, সব চুল দাড়ি পেকে গেছে, একজন দেখে মনে হয় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি এরকম কথা বলেন, তাহলে রাজপথের এই যে কালো দাড়িওয়ালা ছেলেগুলো তো টিনের চালে কাউয়া ড্যাশ ড্যাশ এইসবই বলবে। কারণ সিনক্রোনাইজেশনটা আছে। তো চিন্তা করুন, কেন বলছেন ভোট পেতে হবে? মানে হিন্দুদের মন্দিরে গিয়ে যে সমস্ত মিথ্যাচার করছে আপনার নেতারা, বিভিন্ন পর্যায়ের নেতারা, আপনাদের আসলে বোধোদয় হওয়া দরকার। মানুষকে, সাধারণ মানুষকে এতটা বোকা ভাবার কোনো কারণ নেই। এবং প্লিজ সাধারণ মানুষকে এতটা অবমূল্যায়ন আপনারা করবেন না, এটি আপনাদের জন্য মঙ্গল হবে। আপনি নিজে 70-80 বছর বয়সে একটি দলের নেতৃত্ব ছাড়বেন না, আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশটাকে ছেড়ে দিবেন টিনের চালে কাউয়া আর ওই যে আমার ভাইয়ের রক্তলাল, অমুক আমার দেশ দেশ, এরকম স্লোগান যারা দেয়, আমি দুঃখ আর কি বলবো। যাই হোক, ওই সমাবেশে শুধু জামাতের আমির ছিলেন না, আরো অনেক আল্লাহওয়ালা লোকজন ছিলেন যাদেরকে আমরা অনেক আলেমে দ্বীন জানি, বুজুর্গ হিসাবে জানি, যদিও তাদের মুখ থেকে অনেক অশ্রাব্য কথা বের হয়। কিন্তু দেশকে, জাতিকে নিয়ে এই ধরনের বালখিল্য কথা বলবেন, এটি মোটেই প্রত্যাশিত নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেটর অর্থাৎ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ এবং এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, এবং ডাক্তারদের মধ্যে একটি আপ্রাণ চেষ্টা ছিল যেন তাকে ভেন্টিলেটর সাপোর্টে না নেওয়া হয়। এই কারণে হার্টের জন্য চিকিৎসা, ফুসফুসের জন্য উচ্চ প্রবাহের অক্সিজেন এবং কিডনির ফাংশনের জন্য প্রতিদিন ডায়ালিসিস করা, এসবের মধ্যে দিয়ে চেষ্টা করা হচ্ছিল। কারণ 80 বছরের একজন মানুষ এবং তার যদি শরীরে আরো বেশ কিছু অসুখ থাকে, যেমন বেগম খালেদা জিয়ার লিভারের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, ফুসফুস এবং হৃৎপিণ্ডের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে তার যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট, সেখানে লাইফ সাপোর্টে গেলে তার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক কমে আসে। সেই জায়গা থেকে চেষ্টা করে ডাক্তাররা যখন দেখছিলেন যে বেগম খালেদা জিয়ার শরীর আর নিতে পারছেন না, তখন তারা প্ল্যান্ড ওয়েতে তাকে ভেন্টিলেটরে নিয়েছেন। এমন না যে হঠাৎ করে ধরেন একটা হার্টের অ্যাটাক হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তখন ভেন্টিলেটরে যে হঠাৎ করে নেয় সেটা না, তারা একদম ভেবে চিন্তেই তাকে লাইফ সাপোর্টে ট্রান্সফার করেছে কাল রাতে। যদিও কালকের মিডিয়ায় নাকি সংবাদ ছিল যে তার অবস্থা স্থিতিশীল, তার অবস্থা উন্নতির দিকে। বাংলাদেশের মিডিয়ার খবর এখন আমি নিজে বিশ্বাস করি না, এবং আমি খুব কম বাংলাদেশের মিডিয়া পড়ি, কারণ তারা এখন এই বাঙ্গি চাষের মিডিয়া হয়ে গেছে। সেই যাই হোক, তারা আমি জানি না তাদের সোর্স কি ছিল। এই মুহূর্তে লাইফ সাপোর্ট ইজ এ ট্রিটমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। লাইফ সাপোর্টে কেউ গেলেই যে মারা যায় নিশ্চিত তা নয়, তাহলে তো লাইফ সাপোর্ট বিষয়টা থাকতো না। লাইফ সাপোর্ট থেকে অনেকেই ফিরে আসে, এবং লাইফ সাপোর্ট ওই কারণেই কাউকে দেওয়া হয় যেন তিনি এই যন্ত্রপাতির সাপোর্টে কিছুক্ষণ থেকে তার শরীরটা আস্তে আস্তে নিজের সাপোর্টে যেন ফিরে আসে। কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে ম্যাডামের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং তার বেঁচে থাকার সম্ভাবনা, বিজ্ঞানকে যদি আমি অনুসরণ করি তাহলে বলতে হবে যে এই মুহূর্তে আগের চেয়েও অনেক অনেক কম। কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি যে জন্ম মৃত্যু এগুলো আমাদের সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে, সুতরাং সেদিক দিয়ে তো। আর তাছাড়াও আমি বললাম যে লাইফ সাপোর্ট মানেই হলো যে রুগীকে আবার সুস্থভাবে যতটুকু সম্ভব ফিরিয়ে আনা। তো এই অবস্থায় এখন এটা নিয়ে অনেক আলোচনা চলছে। এটার সাথে সবচেয়ে বেশি যে আলোচনাটা, যে তারেক রহমান কেমন ছেলে যে তিনি, তার মা অসুস্থ অথচ তিনি তাকে দেখতে এলেন না। এবং এই কথাটা যখন অনেকেই বলা বলি করছেন, তখন তারেক রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটা আমি আমার এই শোতে আগেই বলেছি। এবং
তিনি যেটা বলেছেন যে তার প্রত্যাবর্তন তার এককভাবে তার উপরে নির্ভরশীল না। তার মানে তিনি বুঝিয়েছেন যে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। সেই ফ্যাক্টর গুলো কি, কারা তারেক রহমানের ফেরার পথে বাধা, এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আজকে যে অবস্থানটা তৈরি হয়েছে এই ম্যাডামের এই লাইফ সাপোর্টে যাওয়া নিয়ে, এর ফলে এইটার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি, এটা নিয়ে এখন অনেকেই আলাপ করছেন, কারণ ম্যাডামের অবস্থা আসলেই আশঙ্কাজনক। এখন একটা আলোচনা আমার পছন্দ হয়েছে, আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যে তারেক রহমান গত বছরের 5ই আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকার চলে গেল, ডক্টর ইউনূস অবৈধ হলেও ক্ষমতা দখল করলো, তখনই উচিত ছিল তারেক রহমানের বাংলাদেশে চলে আসা। দ্য ফার্স্ট থিং হি মিসড, যে তিনি গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে আসেন। এখন আপনি বলবেন যে তার লাইফের প্রতি ঝুঁকি আছে, তার ফেরাটা অনেক কিছুর উপরে নির্ভরশীল, এই পার্টি ওই পার্টি সেই পার্টি, মানে এ বি সি ডি ই, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এটা এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা, মানে বিএনপির মতো একটা দলের যিনি প্রধান এবং যিনি খালেদা জিয়া না থাকলে অবশ্যই চেয়ারপারসন হবে বলেই আমরা ধারণা করি, তিনি বাংলাদেশে আসবে, তার নিজের শর্তে আসবে এবং তিনি অন্যদের কন্ডিশন ডিটেক্ট করবেন। একবার ভেবে দেখুন তো, গত বছরের আগস্টে যদি তারেক রহমান আসতেন, এবং বাংলাদেশে তখন আওয়ামী লীগ খুবই নাজুক অবস্থায় ছিল, আমরা স্বীকার করি আর না করি, অত্যন্ত সফল ষড়যন্ত্রের মাধ্যমে যারা আওয়ামী লীগকে একদম ব্যাকসিটে নিয়ে গিয়েছিল, কিন্তু তারেক রহমান মিস দ্য ট্রেন, ফার্স্ট ট্রেন, এবং এটা নিয়ে তার মানে একটা, আমি তো বলবো যে তিনি রাজনীতিতে প্রথম চালটা ভুল করেছেন। তারেক রহমান এসে তাদের একটা প্রেশার করা উচিত ছিল গভর্নমেন্টের উপরে, যে গত বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং গত বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কিন্তু বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক হাই ছিল। তো বিএনপি ক্ষমতায় গেলে আজকে কি হইতো, আজকের বাস্তবতা, আজকে আওয়ামী লীগের অবস্থান কোথায়? আজকেই কথা হচ্ছিল, একজন সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছে, বিএনপির একদম ডাই হার্ট সাপোর্টার, তার বয়স অ্যারাউন্ড 65, এই মির্জা আব্বাস বা ওই লেভেলের বিএনপি নেতাদের সাথে ভীষণ ভালো সম্পর্ক। তো গত বছর তিনি এরকম সময় দেশে গিয়েছিলেন, ফিরে এসে খুব উৎফুল্ল ছিল, কিন্তু আজকে যখন আমি কথা বলছিলাম তিনি খুবই হতাশ, তিনি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে একেবারে অন্ধকারাচ্ছন্ন বললেন, এবং তিনি নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে যে 2-3টে ঘটনার কথা বললেন, আমি খুবই অবাক হলাম। বিএনপি চাঁদাবাজিতে নতুন মাত্রা যোগ করেছে, মানে নতুন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যেমন ধরেন একজন বাড়িওয়ালা, তার হয়তো 6টা ফ্ল্যাট আছে, সে 6টা ফ্ল্যাটে হয়তো 10,000 করে ভাড়া পায়, 60,000 টাকা। এখন বিএনপির স্থানীয় নেতা ওই ফ্ল্যাট প্রতি একটা চাঁদা ধরে দিয়েছে, যে প্রতি ফ্ল্যাটে প্রতি মাসে তুমি আমাকে 200, 300, 400 টাকা দিবা। মানে আপনি বাড়ি ভাড়া দিবেন, প্রত্যেক ফ্ল্যাটের থেকে এখন চাঁদা নিচ্ছে। পাড়ার মধ্য দিয়ে হয়তো বালুর ট্রাক আসছে, কেউ একটা বাড়ি বানাচ্ছে, ওই ট্রাক প্রতি চাঁদা ধরে দিচ্ছে। তো এইসব দেখে এই বিএনপির ডাইহার্ড সাপোর্টার ভীষণ আপসেট। এর মধ্যে তারেক রহমান নাই। তারেক রহমান এই অনলাইনে দূর থেকে পার্টি চালাচ্ছে, পার্টি চলছে না, পার্টি ভালো চলেনি, এবং গত বছরের আগস্টে তারেক রহমান আসলে পুরো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণটা বদলে যেত, এবং তখন তারা নির্বাচন চাইলে ইউনূস সরকার নির্বাচন দিতে বাধ্য হতেন। কিন্তু একজন জননেতা, তিনি অন্যের টার্মস দ্বারা ডিক্টেটেড হচ্ছেন, তিনি নিজে টার্মস অফ রেফারেন্স জেনারেট করতে পারছেন না, যেটা শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা কিন্তু এইসব ঝুঁকি টুকি এগুলোর তোয়াক্কা করেনি, এবং 2007 সালে তিনি ফিরে আসছেন। 1981 সালে মে মাসে যখন আসছেন, তখন অনেকেই তাকে মানা করছিল যে ইওর লাইফ উইল বি অ্যাট রিস্ক, অ্যান্ড শি টুক দ্য রিস্ক, এবং আজকে ইতিহাস তাকে একদিন অন্যরকম ভাবে মূল্যায়ন করবে। এবার তারেক রহমান, আমি আগেও বলেছি যে ভীরু কাপুরুষের উপমা হবে, অ্যান্ড হি হ্যাজ ডান দ্যাট। এবং আজকে তারেক রহমান নিজের রাজনীতিতে একটা সুইসাইডাল ডিসিশন নিয়েছেন। ইভেন এখনো যদি তিনি আসতেন, তাহলে দেশের মানুষের তার প্রতি একটা সিম্পাথি ডেভেলপ করতো, প্লাস বিএনপি তো একটা রাজনৈতিক অবস্থান আছে। আরো ব্লান্ডার করছে গত জুন মাসে 13 তারিখে এই ডক্টর ইউনূসের সাথে লন্ডনে মিটিং করে। তারেক রহমানকে কি মূলা দিচ্ছে আমি জানি না, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আর ইউনূস মিলে তাহলে এমন মূলা তার সামনে ধরছে ক্ষমতার, যে এখন হি ইজ লস্ট। যদি খালেদা জিয়া না থাকে, যদি তার কিছু হয়ে যায়,
তারেক রহমানের লিডারশিপ বিএনপির কাছে, বিএনপির ভেতরে চ্যালেঞ্জড হবে। এই মির্জা ফখরুল ইসলাম, এই মির্জা আব্বাস, এরা কিন্তু খুব গোড়েল প্লেয়ার। আওয়ামী লীগের সাথে এরা, বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগের সরকারের পেরোলে ছিল, এটা আমরা বলি না, এটা রাজনীতির গোপন বিষয়। এই অবস্থায় বিএনপির পলিটিক্স হুমকির মুখে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে, তারেক রহমানের লিডারশিপ চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং সেক্ষেত্রে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেড়ে যাবে। যাই হোক, এখন কিছু করার নাই। এখন হয়তো কেউ কেউ ভাবছেন যে তার জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার যাতে দেখা হয়, এই কারণে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্য কোনো দেশে নিয়ে গিয়ে হয়তো তারেক রহমানকে সেখানে আনার একটা ব্যবস্থা করা হতে পারে। বাট আমি জানি না যে এয়ার অ্যাম্বুলেন্সে মুভ করার মতো অবস্থা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আছে কিনা। অনেকেই বলছেন যে তিনি বোধহয় ক্লিনিক্যালি ডেড, 16ই ডিসেম্বর তাকে ডিক্লেয়ার করা হবে। এই ইনফরমেশনটা, মানে অ্যাটলিস্ট শি ইজ নট ক্লিনিক্যালি ডেড, আমি আপনাদের এনশিওর করছি যে উনি এখনো জীবিত আছেন। মেডিকেলের ভাষায় শি ইজ স্টিল অ্যালাইভ। 16ই ডিসেম্বর তাকে ইচ্ছাকৃতভাবে মৃত ঘোষণা করা হবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। 16ই ডিসেম্বর মারা যেতে পারেন, মানুষ ওই দিন যে মরে না তা তো না, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। বাট বিএনপির হোল পলিটিক্সটাকে তারেক রহমান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, এবং নিজের রাজনীতিটা এক ধরনের আত্মঘাতী অবস্থানে তিনি চলে গিয়েছেন।